স্বাগত অন্যপক্ষ। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে কথা হয় এই অনুষ্ঠানে। সপ্তাহে দুদিন নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ্য এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং কখনো কখনো পুরো বিশ্বে ঠিক কী চেহারায় আছে, অন্যপক্ষ তা খুঁজে দেখে। আমাদের আজকের বিষয় হেফাজতের নারী অবমাননা। পুরো বিশ্ব যখন সমতার পথে হাঁটছে, তখন দেশের নারীকে পিছিয়ে রাখতে বারবার মাথাচাড়া দিয়ে উঠছে মধ্যযুগীয় শক্তি। নারী নীতি, সম্পত্তিতে সম অধিকার কিংবা শিক্ষানীতিতে নারীর উপস্থাপন নিয়ে বিভিন্ন সময় বৈষম্যমূলক অবস্থান ব্যক্ত করেছে তারা। সম্প্রতি এক টক শোর জের ধরে প্রাণনাশের হুমকি দিয়েছে সুলতানা কামালকে, এমনকি শারীরিকভাবে আক্রমণের কথা বলেও উস্কে দিচ্ছে নিজেদের মতান্ধ সমর্থকদের। মৌলবাদী দলগুলোর এ ধরনের নারী অবমাননাকর অবস্থান নিয়ে কথা বলতে আজ আমাদের সাথে আছেন উন্নয়ন এবং মানবাধিকার কর্মী খুশি কবির এবং ফাজিয়া খন্দকার ইভা। চাইলে আপনারাও আমাদের সাথে যোগ দিতে পারেন। স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে সরাসরি আপনাদের মতামত বা প্রশ্ন জানাতে পারেন আমাদেরকে। স্বাগত আপনাদের দুজনকে আমাদের এই অনুষ্ঠানে। কয়েকদিন ধরে কথা হচ্ছে এই বিষয়টি নিয়ে, কিন্তু আসলে কয়েকদিন ধরের বিষয় না। 2013 সালে যখন তারা প্রথম শাপলা চত্বরে যেই সমাবেশ এবং তার আগে তারা যে 13 দফা দিয়েছিল, হেফাজতে ইসলামের কথাই বলছি আমরা, সেখান থেকেই আসলে আমরা বারবারই আমাদের মনে হয়েছে যে তাদের এই যতগুলো রাজনৈতিক এজেন্ডা 13 দফা থেকে শুরু করে এ পর্যন্ত, তার প্রত্যেকটার জন্য সব থেকে বেশি আসলে হুমকির সামনে পড়ছে বা সব থেকে বেশি আক্রান্ত হচ্ছে নারীরা। এবং তার সব শেষ ফলাফল আমরা দেখলাম যে সুলতানা কামালকে যেই ভাষায় হাড্ডি গোশত এক রাখা হবে না, এরকম ভাবে বাইতুল মোকাররমের মতো সরকারি ভাবে পরিচালিত মসজিদ থেকে যেভাবে হুমকি দেওয়া হচ্ছে। খুশি কবির, আপনার কাছে প্রথমে আমি জানতে চাইবো যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা এইভাবে কি পেছনে হাঁটতে থাকবো? মানে আপনারা অনেক ধরনের প্রতিবাদ করছেন, দেশের নাগরিক সমাজ এক হচ্ছে, কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে যতখানি আসলে প্রতিবাদ হওয়ার কথা ঠিক ততখানি হচ্ছে না কেন? আসলে প্রতিবাদ, আমি যেটা বিশ্বাস করি যে এদেশের যে অধিকাংশ যে মানুষ, সাধারণ জনগণ যাদেরকে আমরা বলি, তারা কিন্তু এদের কথায় যে খুব বেশি প্রভাবিত হচ্ছে এবং তারা যে ধরনের উস্কানিমূলক একেবারে জঘন্য ভাষায় তারা যে ধরনের বক্তব্য দিচ্ছে, উস্কানি দিচ্ছে, মানুষের হত্যার হুমকি দিচ্ছে, সেটাতে তারা একমত না। মানুষ ধর্মভীরু, ধর্মপ্রেমিক, ধর্ম বিশ্বাস করে, কিন্তু তারা জঙ্গিবাদ না, আর জঙ্গিবাদকে পছন্দ করে না। কিন্তু যেটা হচ্ছে কি, একটা সুযোগ বা জায়গা না পেলে সেখানে মানুষ একসাথে হয় না। আমরা কয়েকজন বক্তব্য দিতে থাকি, কিন্তু আমরা তো রাজনীতিবিদও না, আর আমাদের তো বিশাল একটা যেটা বলবো যে আমাদের একটা জনগোষ্ঠী আমাদের সাথে আছে। কেন আমরা ওই জায়গায় তো না, আমরা তো শুধু বক্তব্য রাখি, কথা বলি, যুক্তি দেই। আমরা এই দেশের নীতি আদর্শ, যেটার জন্য দেশ স্বাধীন হয়েছে, সেগুলো তুলে ধরি। নারীর অধিকার সম্পর্কে তুলে ধরি যে নারীও এই দেশের নাগরিক এবং সংবিধান আমাকে সমান অধিকার দিয়েছে, এইগুলো তুলে ধরছি। তার মানে যুক্তি, এগুলো তুলে ধরছি। আমার মনে হয় যদি এরকম কোনো সময় আসে যেখানে তারা সত্যিকারের তারা চেষ্টা করে তাদের যা বলছে এটা তাণ্ডব দেখাতে চেষ্টা করে, এই দেশের জনগণ এটা গ্রহণ করবে না। আর যেটা প্রশ্ন হচ্ছে যে এখনো জাগছে না কেন, জাগছে না এই কারণে যে কার সাথে যাবে, কোথায় যাবে, কিভাবে যাবে, এই জায়গাতেও তো একটা সুযোগ সবসময় থাকে না। শাহবাগ যেটা ঘটেছিল 2013 সনে, এটা তো একটা স্বতঃস্ফূর্ত জনগণের একটা চলে আসছিল। কেন শাহবাগের যে জোয়ারটা চলে আসছিল, সেটা কোনো রাজনৈতিক দল বা কোনো গ্রুপ গোষ্ঠী তাদের জন্য হয়নি। তার মানে কি কিছুটা রাজনীতিক
বিমুখতা বা রাজনীতিবিদদের উপরে এক ধরনের ক্ষোভ বা আছে। বিদ্বেষ থেকেও যাও, যেটা আপনি বলছেন যে শাহবাগে তো আসলে যেহেতু এখানে একদমই স্বতঃস্ফূর্ত ব্যাপারটা ছিল এবং রাজনীতি এর সঙ্গে মেশাবেন না, তখন বারবার বলা আশা হয়েছিল, ছিল। যদিও আমরা জানি যে আসলে পৃথিবীর কোনো মিশেছিল। কিছুই রাজনীতির বাইরে নয়, কিন্তু তার মানে মানুষের আসলে রাজনীতিবিদদের প্রতি আস্থার অভাবের কারণে এই ধরনের একটা ঘটনা ঘটে চলেছে। আস্থা এবং নিজেদেরকেও মনে করে যে আমরা কিন্তু কোনো রাজনৈতিক ছাপের মধ্যে পড়তে চাচ্ছি চাই না। না। কেন এখন যে কোনো দলই থাকুক না কেন, যখনই সমাজ চালায়, যারা রাজনৈতিকভাবে ওই এলাকায়, বিশেষ করে আমি বলবো যে স্থানীয় পর্যায়ে, গ্রামে গঞ্জে ইউনিয়নে যারা প্রভাব, মানে যে যে দল ক্ষমতায় আছে তাদের সাথে যুক্ত, তারা যে ধরনের তাণ্ডব করে সেটা, এটার কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে এদেশের জনগণ, এদেশের নারী। যে হাজার হাজার যে কেসের কথাগুলো আসছে, যারা সাহসী তারা সামনে চলে আসছে, তাণ্ডবগুলোর কথা চলে আসছে যারা সাহসী, তাদের সাথে আলাপ করে দেখা যাচ্ছে যে এটার পেছনে প্রভাবশালী বর্তমান রাজনৈতিক দলের, তারা বলছে তারা আশ্রয় পাচ্ছে হয়তো নেতার কাছ থেকে, অথবা অর্থ দিয়ে পুলিশের কাছ থেকে পাচ্ছে। তারা এটা এই ধরনের নারীর উপর অত্যাচার করে তাদেরকে যে ধরনের হয়রানি করা হচ্ছে বা তাদের উপর যে ধরনের আক্রমণ করা হচ্ছে সেটা পার পেয়ে যাচ্ছে। তো এই সব কারণে অনেকে একটুখানি দূরে সরে থাকে, কিন্তু আমি বিশ্বাস করি যে সময় আসলে সেটা সময় আসলে ঠিকই তারা মানুষ চলে জেগে আসবে। যাবে। ফজলে খন্দকার, আপনার কাছে আবার জানবার যে দেখেন, আপনি যদি দেখেন যে 2013 সালের 13 দফা, তার আগে 13 দফা থেকে শুরু করে কতগুলো বিষয়, যেই সমাবেশ তারা করলো সেখান থেকে একজন নারী সাংবাদিকের উপরে হামলা হলো। কেন, মানে শুধু নারী সাংবাদিকের উপরে তো, একজন নারী সাংবাদিকের উপরে হামলা হয়েছে সেটা আমরা দেখেছি, আরো যে নারী সাংবাদিকরা কাজ করেছেন তারা নানান ধরনের কথা তারা শুনেছেন এবং মানে পুরো দায়িত্ব শেষ না করে তারা অফিসে ফিরে এসেছেন, এরকম ঘটনা সেই সময় ঘটেছে। তারপরে তাদের যেই প্রধান শফি হুজুর, তিনি নারীদেরকে তেঁতুলের সঙ্গে তুলনা করলেন। শিক্ষা, মানে কি বলে, পাঠ্যপুস্তক থেকে মেয়েদেরকে কিভাবে বিভিন্ন কিছু সংযুক্ত করা, ওড়নার বিষয়টা আসা, মানে যে যতগুলো বিষয় আছে, এবং তারপরে শেষ পর্যন্ত এসে ভাস্কর্য সরানো এবং সুলতানা কামালের উপরে এই আক্রমণাত্মক ভাষা ব্যবহার, এই প্রত্যেকটাই আমরা যদি একদম বিশ্লেষণ করি একটা একটা করে ধরে, প্রত্যেকটাই আসলে আক্রান্ত হচ্ছে নারী। তাহলে তো সবার আগে আসলে নারীদেরই ঘুরে দাঁড়ানোর কথা। আর কিভাবে আসলে আমরা এটাকে মোকাবেলা করতে পারি সেটা যদি একটু। আমার মনে হয় যে আসলে নারীরা তো সজাগ রয়েছে, এবং আপনি যদি দেখেন যে প্রথম যে প্রতিবাদটা এসছিল, যেটা 2013 সালে করা হয়েছিল, সেখানে কিন্তু বিরাট একটা বড় সমাবেশ আয়োজন করা হয়েছিল এবং এটার উদ্যোক্তা কিন্তু ছিল আমাদের নারী সমাজই। কত বড়, কত সফলভাবে করতে পেরেছি সেটা হচ্ছে পরের কথা। প্রথম হচ্ছে যে প্রতিবাদ হিসেবে আমাদের দাঁড়ানো, এবং আমার মনে হয় যথেষ্ট স্বতঃস্ফূর্তভাবে এবং মানে খুবই শক্তভাবে আমরা দাঁড়িয়েছিলাম। তবে আপনি যেটা বলেছেন এটা একেবারেই সঙ্গত, এবং আমরা দেখছি যে যে কোনো কিছুতেই নারীকে প্রথম আঘাত করা হয়, এবং সবচাইতে মানে কষ্টের এবং দুঃখের এবং ক্ষোভের ব্যাপার হচ্ছে যে সুলতানা কামালের মতন একজন এমন কর্মীকে, মানবাধিকার কর্মীকে, এবং যিনি সবসময় সোচ্চারভাবে কথা বলেন, তাকে যখন আঘাত করা যায়, আঘাত করার শুরু হয়েছে, তার মানে আমরা নারীরা, যারা আমরা সাধারণ নারী আছি, তারা আমরা কতটা কোণঠাসা হয়ে পড়ছি ক্রমাগত। এবং যেটা হয়েছে যে এটি তো শুধুমাত্র আসলে কথায় নয়, আমরা দেখতে পাচ্ছি আপনি যেটা বলেছেন, প্রত্যেকটি কর্মসূচির মধ্যে কি করে নারীকে আরো ঘরের ভেতর আবদ্ধ করা যায় সেই প্রচেষ্টা চলছে। এবং আমরা কিন্তু এই ব্যাপারে একটু আগে খুশি আপা যেটা বলছিলেন একেবারেই সত্যি কথা, সঠিক কথা, যে সেটা হচ্ছে যে রাজনৈতিক কর্মীদের পেছনে যেরকম জনগণের একটা স্বতঃস্ফূর্ত কি বলবো, মানে যোগাযোগ থাকে, আমাদের যারা সুশীল সমাজ তাদের সবসময় সেই যোগাযোগটা তারা বিচ্ছিন্ন হয়ে ওঠে না, বিচ্ছিন্ন, যে কারণে দেখা যায় যে আমাদের শক্তিটা অনেক সময় আমরা দেখাতে পারি না। কিন্তু আমরা যদি দেখি, আপনি দেখুন যে বিভিন্ন যে আমাদের মাঠ পর্যায়ে যেসব নারীরা আছে, যারা বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত, যারা গার্মেন্টস সেক্টরে কাজ করছে নারীরা, তারা কিন্তু এগুলোকে মেনে নিচ্ছে না। এই যে মেনে নিচ্ছে না, এই মেনে না নেওয়ার
নেওয়াটাই কিন্তু একটা প্রতিবাদ। আর মেনে নেওয়ার তো কোনো সুযোগ নেই। এত লাখ লাখ গার্মেন্টস কর্মী কাজ করছে এবং তার অধিকারের জায়গা থেকে, তার পেটের দায়ে, তার বেঁচে থাকার জন্য এটা প্রয়োজন, এবং সেই জন্য তারা কিন্তু বেরিয়ে আসছেন। তারা হেফাজতের কথায় ঘরের মধ্যে তারা রাতেও বাইরে কাজ করছেন, দিনেও কাজ করছেন। এবং আমার যে নারী ইট ভাঙে, সে কিন্তু ইট ভাঙছে, সে কিন্তু ঘরের ভেতর যাচ্ছে না। কাজেই তারা যে আসলে আমাদের উপর অনেক প্রভাব বিস্তার করতে পারবে আমি মনে করি না। আমরা যথেষ্ট সংঘবদ্ধ এবং যথেষ্ট শক্তিশালী ভাবেই মোকাবেলা করতে পারবো। তবে যেটা প্রয়োজন আমাদের, যে আমাদের একাট্টা হতে হবে। আমাদের অনেক বেশি এই ইস্যুগুলো নিয়ে, এই যে নারীকে পিছিয়ে দেওয়ার জন্য যে কথাগুলো প্রচার করা হচ্ছে, সেগুলো নিয়ে আমাদের অনেক বেশি কথা বলা দরকার। অনেক বেশি আসলে আমাদের যারা সাধারণ জনগণ, যে আমাদেরকে আবার অন্ধকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য, যেখানে সারা পৃথিবীতে নারীর ক্ষমতায়ন নিয়ে, নারী সমঅধিকার নিয়ে এত আন্দোলন চলছে, সেখানে নারীকে আবার ঘরের মধ্যে আবদ্ধ করার যে প্রক্রিয়া, এবং আমরা যদি 13 দফার 4, 5 এগুলো দেখি, এবং জাতীয় নারী উন্নয়ন নীতিমালা নিয়ে যে প্রশ্নগুলো করা হয়েছে, সেগুলো সম্পূর্ণই নারীকে আসলে তার কর্মপ্রচেষ্টাকে ব্যাহত করার জন্য। কাজেই আমরা মনে করি যে আমরা সজাগ আছি এবং কোনোভাবেই কোনো ফাঁকফোকর দিয়ে তাদেরকে আমরা ঢুকতে দেব না। একটা ফোন আছে, বোধহয় কেউ একজন অপেক্ষা করছেন আমাদের জন্য। দর্শক, আপনি প্রশ্নটি করতে পারেন। দুঃখিত, সংযোগটি বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে। আর দর্শক, আপনি যদি আরেকবার চেষ্টা করেন তাহলে নিশ্চয়ই আপনার বক্তব্য আমরা শুনতে পারি। খুশি কবির, আপনার কাছে আমার জানার যে এই যে পেছন দিকে হাঁটার একটা পথ বোধহয় তৈরি হচ্ছে, এর সঙ্গে যে রাজনীতি যুক্ত, এটাও আমরা খুব ভালো মতোই নিশ্চয়ই সবাই জানি। কিন্তু অন্য সব রাজনীতির কথা বাদ দিলাম, এই রাজনীতির সাথে যে নারী কতভাবে সম্পৃক্ত এবং নারীকে কতভাবে ছোট করা। হেফাজতে ইসলামের প্রধান যখন বলেন যে 3-4 পর্যন্ত পড়লেই চলবে, বা ক্লাস 2 পর্যন্ত পড়লেই মেয়েদের চলবে, এই সময়ে এসে 2017 সালে এসে আমরা যখন বড় বড় কথা বলি জিডিপি নিয়ে, আমাদের জিডিপিতে নারীর অবদান ইত্যাদি ইত্যাদি, নারীর এখানে পাহাড়ে ওঠা নারীর বড় বড় অবদানের কথা আমরা খুব বড় মুখে আমাদের যারা আছেন সরকারে বা সরকারের বাইরে সবাই বলেন, সেই সময় এসে আবার এই ধরনের কথাবার্তাগুলো হয়, এবং সেগুলো আমাদের যাদের আসলে এই বিষয়গুলো দেখভাল করার কথা, তারা তো দেখভাল করেনি না, উল্টো উস্কে দেওয়ার বিভিন্ন রকমের আমরা তথ্য প্রমাণ পাই। হ্যাঁ, আসলে যেটা হচ্ছে যে বাংলাদেশ বিশেষ করে সূচক যেগুলো আছে, সামাজিক সূচকগুলো, যেখানে ভালো একটা অর্জন করেছে, বিশেষ করে আমাদের এই দক্ষিণ এশিয়াতে তো তারা বেশ ভালোই অর্জন করেছে। এবং অমর্ত্য সেন এই বিষয় নিয়েও লিখেছে যে বাংলাদেশের নারী কত দূর এগিয়ে গিয়েছে, এই সামাজিক সূচকগুলোতে চলে আসছে। এই সামাজিক সূচকের মূল জায়গাগুলো হচ্ছে নারী কেন্দ্রিক প্রত্যেকটা, সেখানেই আমরা কিন্তু এখন বেশ এগিয়ে গেছি। এই সময় এই সরকার, যাদেরকে আমি বলবো যে যাদের নীতিতে আর যাদের কিছু কিছু কর্মসূচি আর যেগুলো দায়িত্ব নিয়েছিল, সেটার জন্য এগুলো সম্ভব হয়েছে। বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গায় তাদেরকে জায়গা করে দেওয়া হয়েছে। তারা যখন এই ধরনের হেফাজতে ইসলামের মতো একটি সংগঠন যে নারীদেরকে একেবারে পিছিয়ে দিতে চাচ্ছে, মধ্যযুগীয় ব্যবস্থা থেকেও পেছনে নিয়ে যেতে চাচ্ছে, সেখানে তাদেরকে সমর্থন করা, তাদেরকে সুযোগ করে দেওয়া, এটা হলো একেবারে বিপরীত, একটা সাংঘর্ষিক। তো এখন এই যে বিপরীতমুখী দুইমুখী যে একটা নীতিমালা করতে চেষ্টা করছে, একদিকে আমি প্রগতিশীল নারীদের জন্য আমি অবাধ আমি সুযোগ করে দিচ্ছি, আমরা সমান দাঁড়িয়ে যাবে। এখানে যেটা হচ্ছে যে সরকারকে এখন স্পষ্টভাবে, যারা সরকারে আছেন এখন স্পষ্টভাবে ঠিক করতে হবে যে তারা কাদের পক্ষে। এখন যদি তারা বলে যে তারা জনগণের পক্ষে, জনগণের অর্ধেক হলো নারী, এবং তারা জনগণের উন্নয়নের পক্ষে থাকলে তাহলে নারীর উন্নয়নের পক্ষে। নারী উন্নয়ন নীতিমালা যেটা করা হয়েছে, সেখানে দু একটা জায়গায় আমাদের কিছু আপত্তি থাকতে পারলেও আমি মূল জায়গায় আমি বলবো যে এটা একটা পজিটিভ, একটা সাংঘাতিক, একটা ইতিবাচক একটা নীতিমালা তৈরি করা হয়েছে। সেটা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে এই হেফাজতে ইসলামের যে সব ডিমান্ডসগুলো আছে, সেটা তাহলে তাদেরকে মানতে পারে না। মানতে না পারলে এখন যদি রাজনৈতিক কৌশল হিসাবে যে আমাকে
দাবিয়ে রাখতে চাচ্ছে যে আমার বিরুদ্ধে, তাকে আমি কেন সাপোর্ট দেব? আশকারা দিচ্ছি কেন তাকে? আশকারা দিচ্ছি কেন? আর জনগণও তাদেরকে সাপোর্ট দিব কেন? তার মানে কি জনগণের কোনো প্রয়োজন নাই? অর্ধেক তো নারী, এবং এই নারীদেরকে পিছিয়ে দিচ্ছে। আর যেটা বলছে যে কিছু কিছু নারীদের মগজ ধোলাই করা হয়েছে। একটা ফোন বোধহয় দর্শক বোধহয় লাইনটি পেয়েছেন, আমরা তার সাথে কথা বলি। যে দর্শক, আপনার বক্তব্য বা আপনি কি জানতে চান অতিথিদের কাছে বলতে পারেন। যে এর আগেও কিন্তু হেফাজতরা তেঁতুলের সাথে মেয়েদেরকে তুলনা করছিল। জি, তেঁতুলের সাথে মেয়েদেরকে তুলনা করেছিল। জি। এখন আবার সুলতানা আপা যখন কথা বলতেছিল মেয়েদের পক্ষে, তখন মেয়েদের এভাবে ন্যাংটা করা হচ্ছে। আমাদের সরকারের ঠিক এটা বিপক্ষে ইয়ে করা, পক্ষে কথা বলার। আরেকবার একটু বলবেন আপনি শেষের দিকটা বিশেষ। জি, আমি বলতে চাচ্ছি যেটা যে এর আগেও কিন্তু হেফাজতরা নারীদেরকে তেঁতুলের সাথে তুলনা করেছিল। জি। এখন আবার সুলতানা আপা কথা বলাতে তার উপরে এরকম ন্যাক্কারজনক কথা বলার এই অধিকারটা দিল কে? আর বাংলাদেশ সরকার কেন পদক্ষেপ নিচ্ছে না? আপনাকে অনেক ধন্যবাদ। আমি বুঝতেই পারছি দর্শক আসলে খুবই আবেগ আপ্লুত হয়ে কিন্তু তিনি তার যে ক্ষোভটি সেটি প্রকাশ করলেন। আমরা একটা বিরতির সময় পৌঁছে গেছি। দর্শক, আপনি আমাদের সঙ্গে থাকুন। নিশ্চয়ই আমরা আপনার যে আবেগ সেটি নিয়েই আসলে আজকে আমরা আলোচনা করছি। ক্ষোভের জায়গা, অবশ্যই ক্ষোভের জায়গা। আমরা ফিরছি বিরতির পর। আপনারা আছেন অন্য পক্ষ অনুষ্ঠানে। হেফাজতে ইসলামের নারী অবমাননা, এই বিষয়গুলো নিয়ে কথা বলছি আজ। সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। হেফাজতে নারী অবমাননা, এই বিষয়ে কথা বলছি আর আপনারা দেখছেন অন্য পক্ষ। ফাউজিয়া খন্দকার, আমরা আসলে হেফাজত কি কি করছে না করছে সেই বিষয়টি বোধহয় আমরা মোটামুটি এখন নারীরা অন্তত পরিষ্কার বুঝতে পারছি বা জানি। এখানে যে একটা দফায় যে 4 এবং 5 আপনি আমাকে উল্লেখ করে দিলেন যে ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বলন সহ বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে, ইসলাম বিরোধী নারী নীতি বন্ধ করতে হবে এবং ধর্মহীন শিক্ষানীতিতে কি কি প্রবেশ করেছে না করেছে সেই বিষয়টি তো আমরা দেখেছি। আমরা যদি এই বিষয়গুলো একটু একদম মানে বিশ্লেষণ করে দেখি, ব্যক্তি ও বাক স্বাধীনতার নামে বেহায়াপনা মানে কি? নারীর ব্যক্তি স্বাধীনতাই থাকবে না এবং হেফাজত যে সবসময় মিথ্যাচার করে, মিথ্যাচারের উপরে তারা দাঁড়িয়ে থাকে বা দাঁড়িয়েছে, অনেকবারই আমরা তার প্রমাণ পেয়েছি, সেটিও আমরা দেখেছি। প্রতিরোধটা কিভাবে আসলে আমরা গড়ে তুলতে পারি? আমি যেটি খুশি কবিকে প্রশ্ন করেছিলাম। আসলে মনে হয় আমাদের তো প্রতিরোধটা আমরা শুরু করেছি আসলে অনেক আগে থেকে, এবং আজকে আমার মনে হয় আমার সাথে খুশি কবির একমত হবেন যে এই প্রচেষ্টা মানে বিভিন্ন সময় মৌলবাদী গোষ্ঠীর কিন্তু ছিল। কোনো না কোনোভাবে কোনো না কোনো ফর্মে তারা চেষ্টা করেছে স্বাধীনতার পর থেকে। নতুন নয়, এটা নতুন নয়। এবং আমরা যারা বেসরকারি উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলাম, বিভিন্ন সময় আমরা কিন্তু হুমকির মুখেও আমরা পড়েছি যে আমরা নারীর ক্ষমতায়নের জন্য এই করছি, নারীকে ঘরের বাইরে বের করে নিয়ে এসেছি। হ্যাঁ, আমরা কিন্তু তখন থেকে প্রতিরোধ করছি এবং আমাদের প্রতিরোধের কারণে আমি বলবো যে এখনো সমাজে একটা বড় অংশ যে সেকুলার চিন্তাটা করতে পারছে। আমি মনে করি, আমি এটা দাবি করব। হ্যাঁ, কারণ হচ্ছে যে আমাদের এই কর্মপ্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে কম বেশি। কখনো আন্দোলনের ধারাই হচ্ছে যে কখনো খুব বেগ পায়, কখন আন্দোলনটা আবার একটু থিতিয়ে যায়, কিন্তু আমরা রয়েছে এখানে সোচ্চার। কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের অনেক জায়গা থেকে আমরা যে সেকুলারিজম বা এটাকে আমরা বাংলায় বলি যে অসাম্প্রদায়িক যে চেতনা, আমার মনে হয় সেই জায়গাটায় আমাদের কোথাও একটু ঘাটতি পড়েছে এবং সেই জায়গাটা আমাদেরকে আরো বেশি করে কথা বলতে হবে, বিনির্মাণ করতে হবে এবং অনেক বেশি জনগণের কাছে আমাদের যাওয়া দরকার। সেদিন একটি আলোচনায় সৈয়দ হাসান ইমাম বলছিলেন যে তৃণমূলের আমাদের যাওয়া প্রয়োজন, কারণ হচ্ছে মধ্যবিত্ত বা একটা শ্রেণীর মধ্যে যেন আমরা আবদ্ধ না থাকি। কারণ হচ্ছে যে যেই প্রশ্নগুলো বা যে বিষয়গুলো 13 দফায় এসেছে সেগুলো তো নারীকেই আঘাত করছে বেশি এবং তারা চাইছে যে নারী যেন আবার তার
পেছন দিকে হাঁটে এবং ঘরের মধ্যে মানে অন্ধকারে থাকে, তার এই কাজ বাইরে বের না হয়। এবং এর আগে আমরা দেখেছি আমাদের আন্দোলনের ফলেই কিন্তু অনেকগুলো আবার পরিবর্তন হয়েছে। কাজে আমি মনে করি যে অনেক বেশি আমাদের তৃণমূলের যাওয়া প্রয়োজন, এবং এগুলো যে নারীর বিপক্ষে যাচ্ছে এটা কিন্তু আমরা নারীরাও অনেকে বুঝতে পারছি না। এবং নারী যেখানে আজকে এত বেশি আমাদের অর্থনীতিতে প্রভাব বিস্তার করছেন, রেমিটেন্স আনছেন, হ্যাঁ, এবং বিভিন্ন জায়গায় কাজে তাদের আমরা দেখতে পাচ্ছি, এবং তারা যে একটা বড় শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে, এটার ফলে যে সেই শক্তিটা আসলে ক্ষয়িষ্ণু হয়ে যাবে সেটি আমাদের তাদের বোঝাতে হবে, এবং আমাদের আন্দোলনটা অব্যাহত রাখতে হবে এবং গতি আনতে হবে আন্দোলনে। খুশি কবির, আপনার উপরেও একই রকমের মামলা এবং হামলা এবং হুমকি এসছে, যেরকম সুলতানা কামালের উপর এসছে। একজন দর্শক ফোন করেছিলেন এবং আপনি বলছিলেন যে আমরা শুধু তার আবেগ না, তার ক্ষোভটাও আমরা আসলে বুঝলাম। এই যে ক্ষোভ, এই যে আবেগ, এটিকেই কি আসলে আমাদেরকে এখন সংগঠিত করা উচিত নয়? মানে এটার বিরুদ্ধে না, মানে এই ক্ষোভটা এবং ক্ষোভটাকে সংগঠিত করা অবশ্যই। এখন আমার মনে হয় যেহেতু এই ধরনের যে তাদের মধ্যে যে আবেগটা আসছে, যে চিন্তাটা আসছে, তার মধ্যে যে প্রতিক্রিয়াটা আসছে, যে আমি কিভাবে আমরা এটাকে গ্রহণ করতে পারি না। কারণ আমি যদি দেখি যে হেফাজতের যে 13 দাবি দিয়েছে, বা হেফাজতের প্রত্যেকটা বক্তব্য যেটা দিচ্ছে, সেটা কিন্তু আমরা যদি বলি যে এখনো কিন্তু আমাদের সংবিধানে আমরা ধর্মনিরপেক্ষতাটা রেখেছি, এই আমরা পঞ্চদশ সংশোধনীতে আমরা তো ধর্মনিরপেক্ষতা নিয়ে আসছি, কিন্তু ওদের পুরো দাবিগুলো হচ্ছে শুধুমাত্র একটা ইসলামিক রাষ্ট্র কায়েম করার জন্য। এবং এটা অত্যন্ত শুধু মানে আমি বলবো যে এটা মানে কমিউনাল, মানে আমাদের শুধুমাত্র এটা সাম্প্রদায়িক না, এটা একটা ধর্ম শুধু না। সেখানে যেরকম পার্বত্য চট্টগ্রামের কথা বলছে, সব জায়গায় এনজিওদের কথা বলছে, সব জায়গায় যেগুলো বলছে, আমার মনে হয় এখন আমাদের সবাইকে এক হতে হবে। কেন, যেটা ফজিয়াও বলছিল যে নারী এখন বের হয়ে গেছে। আগে যখন আমি প্রথম গ্রামে কাজ করছি তখন নারী কিন্তু মাঠে কাজ করতো না, এখন কিন্তু সবাই করছে, পরিশ্রম করছে, আয় করছে, ওরা ক্ষেত মজুর থেকে নিয়ে সবকিছু। এই অথবা আগেও কাজ করতে অ্যাকনোলেজমেন্টটা আমরা এখন দিচ্ছি, সেটা মাঠে খুব কম কাজ করতো, কৃষির সাথে তারা জড়িত ছিল, গরু ছাগল দেখা, তারপরে বীজ পালন করা, ধানটাকে সেদ্ধ করা, পুরো প্রক্রিয়াটা তাদেরই ছিল। যেটা আমি অনেক সময় বলতাম ধানের দাম আর চালের দামের মধ্যে যে পার্থক্য, এই পুরো শ্রমটাতে দিয়েছে যে অর্ধেক, এটা নারী দিয়েছে। কেন, পুরুষও তো ধান কেটে নিয়ে আসছে, তারপরে তো নারীর কাজ ছিল। তো যাই হোক, আমি যেটা বলছি যে আমার মনে হয় এটা এখন সময় এসেছে এই বক্তব্যগুলো আপনাদের মাধ্যমে দেওয়া, আমরা যারা বাইরে যাই সেখানে, আর যতগুলো সংগঠন আছে, এটা ইসেদের সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, এটা যারা তরুণদের নিয়ে কাজ করে তাদেরকে, যারা শিশুদেরকে নিয়ে কাজ করে, যারা বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা যেগুলো আছে, উদ্যোক্তা যারা আছে, প্রত্যেকটা জায়গায় এখন আমরা তো দেখি যে গ্রামে বাজারে নারীও কিন্তু দোকান দিচ্ছে, যেটা আগে চিন্তা করা যেত না। তো যুগ পাল্টিয়ে গেছে। এখন এই নারী, সে যে হুমকির সম্মুখীন, সে কেন চলে আসছে? একটা হলো তার পরিবার, সে নিজের জীবন, তার জায়গা, সব অবস্থানটাকে সে ঠিক করার জন্য সে চলে আসছে। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে উন্নয়ন। এই উন্নয়নের জোয়ারের সাথে সাথে এরা যে বারবার এখানেও লিখেছে, যে আপনিও যেটা বললেন যে ইসলাম বিরোধী নারী নীতি ইসলাম বিরোধী কোথা থেকে পেল? ওরা যে প্রত্যেকটা কথাগুলো বলছে সবগুলো হলো খুবই মানে এটা কিন্তু একটা মানে এটা কিন্তু আমি কিভাবে এটাকে বিশ্লেষণ করব, এটা আমার উপর নির্ভর করছে। এটা কিন্তু কোনো স্পষ্ট কোনো বক্তব্য না। তো তার মানে তারা ইচ্ছা মতো চাপিয়ে দিবে, এটা আমি মনে করি এদেশের মানুষের আসলে কোনো সুযোগ নেই। কিন্তু সুযোগ না থাকার জন্য আমাদের এখন কাজ করতে হবে, আমাদের আসলে বের হয়ে যেতে হবে। আমরা আমাদের প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা, আমরা যে ধর্মর বিরুদ্ধে বলছি সেটা মোটেও না। কেন, প্রত্যেকের নিজের ধর্ম, নিজের বিশ্বাস, নিজে যা চিন্তা করতে চায় সেটা তার
অধিকার আছে। একেবারেই ব্যক্তিগত বিষয়, আমরা তো এটা বারবারই বলি। আমরা আরেকটা বিরতির সময় পৌঁছে গেছি, আপনার ওই প্রশ্নের রেশ ধরে আমি আসলে ফিরে আসবো যে বলছি আমরা যুগ পাল্টে গেছে, মেয়েরা বের হয়ে এসেছে, এদেরকে ফেরত পাঠানোই কি এত সহজ হবে হেফাজতে ইসলামের জন্য, নাকি তারা সফলই হয়ে যাবে? আমরা সেই বিষয়ে কথা বলবো নিশ্চয়ই ফিরে এসে। অন্য পক্ষ দেখছেন আপনারা, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। হেফাজতের নারী অবমাননা এই বিষয়ে কথা বলছি আজ অন্য পক্ষে। ফাজিয়া খন্দকার, আমরা শেষের দিকে চলে এসেছি, যেহেতু আপনি যদি আমাকে একটু বলেন, যেটি আমরা বলছিলাম যে এই যে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের যেটা সমৃদ্ধ একটা সংস্কৃতি ছিল, সেখান থেকেও বোধহয় আমরা কিছুটা বিস্তৃত হয়ে গেছি, কিছুটা ভুলে গেছি, যার ফলে আমরা এমন সব দৃশ্য দেখতে পাই, আমাদের মেয়েদের মধ্যেও দেখতে পাই, আমাদের পুরো মানে সামাজিকীকরণের মধ্যেই দেখতে পাই যে মনে হয় যে আমরা ঠিক বাংলাদেশেই নাই, এরকম কখনো কখনো একটা অনুভূতি আমাদের হয়। তো সেই জায়গা থেকে বের হয়ে আসতে আসলে সবার যে ঐক্যবদ্ধ হওয়া দরকার, সেটি বলছিলেন আপনি। না, অবশ্যই এটি খুবই জরুরিভাবে প্রয়োজন। আমার মনে হয় এর আগেও আমরা বলছিলাম যে এটাকে একেবারে একটি আমাদের মানে প্রথম এবং প্রধান এজেন্ডা হিসেবেই এখন নিতে হবে। কারণ আমাদের সামনে অনেক উদাহরণ আছে যে দেশগুলোকে আমরা মানে একরকম দেখেছি, আজকে সেই দেশগুলো কোথায় গেছে এবং কি অবস্থায় আছে। হ্যাঁ, এখন যদি বাংলাদেশের জনগণ এটা না বোঝে, বাংলাদেশের জনগণকে এটা বুঝতে হবে যে আসলে আমরা কোথায় যাচ্ছি। মানে এখনো যদি আমরা জিনিসটাকে এখনো যদি হালকাভাবে নেই এবং মনে করি যেটা হবে না কখনো, হ্যাঁ, তা কিন্তু নয়। এবং যেটা হয়েছে, আপনি যেটা বলছেন যে আমাদের ভীষণভাবেই এই আমাদের যে সাংস্কৃতিক যে ঐতিহ্য আছে বা ছিল এক সময় বা এখনো কম বেশি আছে, সেটাকে একটি জাগরণ হিসেবে আনতে হবে। এবং এই জাগরণটা করতে হলে আমাদের তৃণমূল পর্যায়ে, মাঠে ঘাটে সাধারণ মানুষের কাছে যেতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যেতে হবে বললেই তো আর যাওয়া যাবে না, যাওয়ার প্রক্রিয়াগুলো কি হতে পারে। আপনি যদি দেখুন যে আমরা যদি আমাদের মাঠ পর্যায়ে যাই, যেখানে অনেক সংস্থা, বেসরকারি সংস্থা কাজ করছে, তারা কিন্তু একটা উদ্ভাবন করেছে যেটাকে আমরা বলি যে পপুলার থিয়েটার বা গণনাটক বা গণগান, যেটার মধ্যে দিয়ে কিন্তু সাধারণ মানুষের কাছে আমরা প্রচার করছি নারীর বাইরে বেরোনো কেন দরকার, নারীর ক্ষমতায়ন কেন দরকার, সমতা কেন দরকার, আমাদের দারিদ্র্য থেকে উত্তরণ কেন দরকার। আমরা কিন্তু মেসেজগুলো তাদের মাধ্যমেই নিয়ে যাচ্ছি। সেগুলো আমার মনে হয় অনেক বেশি করে আমাদেরকে প্রচার করতে হবে। এবং আমরা যদি তাতে তো আসলে ঝুঁকিও থাকছে, ঝুঁকি থাকলেও আমার মনে হয় আজ থেকে 10 বছর বা 20 বছর আগেও যে ঝুঁকিটা হয়তো আপনারা ফিল করেননি, এখন নিশ্চয়ই আমরা দেখেছি যে পপুলার থিয়েটারের কথা বললেন, হাটে মাঠে ঘাটে করা হতো, মেয়েরাও করতো, ছেলেরাও করতো। এখন তো আসলে অনেক ধরনের আমার ভাবতেই ভয় লাগে যে এরকম কিছু করলে, তারপরেও আমাদেরকে ঝুঁকি নিয়েই করতে হবে। এখন আমরা যদি ভয় পেয়ে যাই তাহলে তো হবে না। ভয় আসলে আমাদের ভেতরের একটা রোগ। আমার মনে হয় ভয়টাকে আমাদেরকে দূর করতে হবে। এবং এইটার সাথে সাথে যেটা হলো যে আমরা হয়তো গ্রামে যেভাবে প্রচার করছি, বা হয়তো সব সংগঠনগুলো করছে না, সব সংগঠনগুলোকে এটি একটি ম্যান্ডেট হিসেবে নিতে হবে যে আমরা এই কাজগুলো করব। তো সেটা একটা ব্যাপার। এবং অনেক বেশি সাংস্কৃতিক উদ্যান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে তোলা দরকার। খুশি কবির, আপনি যদি আমাকে বলেন কি করতে মানে খুবই একটা ভালো প্রশ্ন উঠানো হয়েছে। আমরা বারবার বলছি যে আমাদের তরুণ সমাজ, যারা নতুন প্রজন্ম, তাদেরকে নিয়ে আসা, শিশুদেরকে নিয়ে আসা, সংস্কৃতি কিন্তু একটা বড় মাধ্যম যাদেরকে আমরা এটাকে আমরা সবথেকে কম গুরুত্ব দেই। কিন্তু এটাতে আমরা যদি নিয়ে আসি যে শিশুদের আমরা একটা সাংস্কৃতিক দল গঠন করি, তারা কবিতা আবৃত্তি, তারপরে তারা নাটক, তারপরে তারা গান, যে নাটক জাগৃতি করে, সেটা করতে পারলে আমার হয় এটা খুবই ভালো। কিন্তু আমি এটাও বলবো যে আমাদের যে দেশে লোকজ সংস্কৃতি ছিল, পালাগান খুবই 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 জনপ্রিয়। পালাগান পুঁথি ছিল না, পালাগানের মধ্যে দুটো বিষয় সবচেয়ে বেশি জনপ্রিয় ছিল। একটা নারী পুরুষের যে তর্ক বিতর্কটা, আর একটা ছিল শরীয়তি মারফতি। তো আমরা এখন এগুলো দেখছি না কেন? সব বন্ধ হয়ে যাচ্ছে। কারণ অনেক সময় অনেকভাবে আক্রান্ত হয়েছে, লালনের আখড়া আক্রান্ত হয়েছে। আবার আমাদেরকে এখন আবার এটাকে ফিরিয়ে আনতে হবে। কেন গ্রামে আমি নিজেই পালাগানের নারী পুরুষের যে বিতর্কটা, ওটা শুনে আমি মুগ্ধ যে অনেক কিছু শিখছি। হ্যাঁ, তো এই সবগুলো কিন্তু তার মানে আমাদের সংস্কৃতিতে ছিল, আমাদের গ্রামে ছিল, আমাদের রক্তে ছিল, নন্দে ছিল। এই জিনিসগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। আর একটা হলো যে আমাদেরকে রাজনৈতিক সিদ্ধান্তের কথা যদি একটু বলেন। রাজনৈতিক সিদ্ধান্ত যেটা হচ্ছে, আমি স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে প্রত্যেক দল
আমরা নারী সমাজ যদি প্রত্যেককে বলি যে যতক্ষণ না পর্যন্ত রাজনৈতিক দল আমাদের ইস্যু তারা শক্তভাবে না নেয়, যেরকম একসময় নিয়েছিল, নলে 97-তে কেন নারী উন্নয়ন নীতি যখন প্রথম আসলো, সেটা প্রথম তো 97 8ই মার্চে করা হয়েছিল, তারপরে আবার এটা সংস্কার বা বিভিন্ন কিছু সংযোজন প্রয়োজন। তো আমরা বলবো যে এই জায়গায় আমরা সকল নারী যদি স্পষ্টভাবে দাবি তুলি যে আমরা এটা চাই। এখন আপনি যদি অর্ধেক আমাদের জনসংখ্যার দিকে না তাকান, প্রত্যেকটা রাজনৈতিক দলকে বলছি, তাদের এটা ম্যান্ডেট থাকতেই হবে এবং কর্মসূচিও থাকতে হবে, বাস্তবায়নের জায়গাও থাকতে হবে। আর এই হেফাজতের মতো যে সকল দলগুলো আছে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। অনেক ধন্যবাদ। একটা লাইন বলতে চাই, মিডিয়ার একটা ভূমিকা রয়েছে এবং মিডিয়া কিন্তু এই মৌলবাদী গোষ্ঠীগুলোকে আহ্বান জানানো উচিত নয়, কারণ তারা তাদের প্রচারগুলো করার সুযোগ পায় বেশি। অনেক ধন্যবাদ দুজনকেই। আমরা আমাদের লড়াইটা নিশ্চয়ই জারি রাখবো, সবাই মিলেই এই লড়াইটা আমাদেরকে করতে হবে। ধন্যবাদ দুজনকে। আবারও নিশ্চয়ই কোনোদিন অন্য পক্ষে আপনাদেরকে পেয়ে যাব। অন্য পক্ষে ছিলেন আপনারা। আগামী শুক্রবার সকাল 10:30টায় আবার অন্য পক্ষ থাকবে। সঙ্গে থাকুন ডিবিসি নিউজের।